আজকে আমরা পড়ব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কি বলছে? বায়োলজির একটা নতুন ধারা, যেটা আমাদের একাধিক বিজ্ঞানী মহলে কলরব ফেলে দিয়েছিল। এই জায়গাটা, এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের জায়গাটাই বিজ্ঞানের বা আমাদের জীবন যে বিজ্ঞান বা জীববিদ্যার এক নতুন রূপ দান করেছিল, যখন আমাদের সভ্যতার অগ্রগতি ঘটেছিল ঠিক তখনই। তো আজকে আমরা পড়ব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, চ্যাপ্টার 2, ক্লাস 11। কি বলছে? সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, অর্থাৎ অর্থাৎ যখন যখন আমাদের জাস্ট ওই সভ্যতাটা অগ্রগতি ঘটেছে, তখন থেকে কি হয়েছে? তখন থেকে এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা শুরু হয়েছে। দেয়ার হ্যাভ দেয়ার হ্যাভ বিন মেনি অ্যাটেম্পটস টু ক্লাসিফাই লিভিং অর্গানিজম। এখানে আমরা অনেক ধরনের কি পেয়েছি? লিভিং অর্গানিজমদেরকে পৃথক করার জায়গা পেয়েছি। ইট ওয়াজ ডান instinctively, not using criteria that were scientific, but born out of a need to us to use organisms for our own use. এটা কি বলতে চাইছে লাইনটা? এই লাইনটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, আমরা কি করতাম, কিছু কিছু সাধারণত আমাদের নিজেদের প্রয়োজনের জন্য আমরা এই জীব জগৎকে পৃথক পৃথক করছিলাম। ফর ফুড, এবার দেখা যাক, ফর ফুড খাদ্যের জন্য, শেল্টার অ্যান্ড ক্লথিংস, ঠিক আছে? শেল্টার খাদ্যের জন্য, থাকার জন্য, এবং ক্লথিংসের জন্য, ঠিক আছে? অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম্প্ট আ মোর সায়েন্টিফিক বেসিস ফর ক্লাসিফিকেশন। এখানে একমাত্র অ্যারিস্টটলই ছিলেন যিনি কি করেছিলেন, যিনি হচ্ছে এই মানে তিনি প্রথম প্রথম অ্যাপ্রোচ করেছিলেন এই ক্লাসিফিকেশনটাকে, ঠিক আছে? প্রথম প্রথম তিনি এই ক্লাসিফিকেশনটাকে অ্যাপ্রোচ করেছিলেন। He used simple morphological characters to classify plants. He used simple morphological characters to classify plants into trees. মানে কি, তিনি প্ল্যান্টদের মধ্যে ট্রিজ, সার্বস অ্যান্ড হার্বস, এই যে আছে তিনটে ধরনের, সেটা হচ্ছে একটা বৃক্ষ, একটা হচ্ছে গুল্ম জাতীয়, সার্বস, এবং হার্বস মানে হচ্ছে লতানো। তাহলে এই যে বৃক্ষ, গুল্ম এবং লতানো, এই তিনটে আছে। এই বৃক্ষ, গুল্ম এবং এই যে লতানো, এই বৃক্ষ, গুল্ম, লতানো, এই তিনটেকে পৃথক করার জন্য তিনি বেশ কিছু মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিককে কি করেছিলেন? অ্যাজিউম করেছিলেন বা নিয়েছিলেন, ঠিক আছে? হি অলসো ডিভাইডেড অ্যানিমেলস ইন্টু টু গ্রুপ। তিনি কি করেছিলেন? তিনি অ্যানিমেলদেরকে বা যাদের প্রাণ আছে, লিভিং বিং, ঠিক আছে, লিভিং বিং দেরকে কি করেছিলেন? দুটো গ্রুপে ভাগ করেছিলেন। দোজ ওয়ার হ্যাড রেড ব্লাড অ্যান্ড দোজ দ্যাট ডিড নট। মানে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যাদের রেড ব্লাড আছে তাদের কি করেছিলেন, আর কি করেছিলেন, রেড ব্লাড সম্পন্ন, এবং রেড ব্লাড যাদের নেই তাদের। ইন লিনিয়াস টাইম, যখন ক্যারোলাস লিনিয়াস যখন বিজ্ঞানীটি এসেছিলেন, এটা কে গেল, এটা অ্যারিস্টটলের যুগ চলে গেল। এই যে পোর্শনটা, অ্যারিস্টটলের যুগ চলে গেল। এবার যখন ইন লিনিয়াস টাইম a two kingdom system of classification with plantae and হচ্ছে কি animalia kingdoms was developed that include all plants and animals respectively. এরপরে যখন ক্যারোলাস লিনিয়াস এলেন অ্যারিস্টটলের পর, তিনি কি করলেন? তিনি করলেন কি, দুটো কিংডমে ভাগ করলেন। অ্যারিস্টটল তো ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে? ব্লাডের ভিত্তিতে। যাদের লাল রক্ত আছে তাদেরকে একটা ভাগ করেছিলেন, যাদের লাল রক্ত নেই তাদেরকে একটা ভাগ করেছিলেন। এবার লাল রক্ত নেই এর মধ্যে কি প্ল্যান্টস, বিভিন্ন ধরনের ইনসেক্টস, হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা যাবতীয় ছিল। কিন্তু এরপরে অ্যারিস্টটলের পরের সূত্র ধরেই এলেন কি লিনিয়াস কি করলেন? লিনিয়াসও সেম ভাবে এই দুটো কিংডমে ভাগ করলেন। তিনি দুটো কিংডমে ভাগ করলেন। কি কি কিংডমে ভাগ করলেন? একটা ভাগ করলেন, সরি, একটা ভাগ করলেন প্ল্যান্টি, অর্থাৎ হচ্ছে উদ্ভিদ জগৎ। আর একটা ভাগ করলেন অ্যানিমেলিয়া, অর্থাৎ হচ্ছে কি প্রাণী জগৎ।
ঠিক আছে, ওয়াজ ডেভেলপড দ্যাট ইনক্লুডেড অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস রেসপেক্টিভলি। এই প্ল্যান্টটি যেটা ছিল, এই প্ল্যান্টটি যে জগৎটা, এই প্ল্যান্টটি জগৎটাতে কি হলো, ও সকল প্রকার যে প্ল্যান্টস, সকল প্রকার যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টগুলো কি করতে লাগলো, অবস্থান করতে লাগলো, ঠিক আছে, এই প্ল্যান্টটি জায়গাটাতে। আর অ্যানিমেল যে জায়গাটা আছে, সেই অ্যানিমেলিয়া যে কিংডমটা তৈরি করলেন বা যে রাজ্যটা তৈরি করলেন, তিনি তখন কি করলেন, ওর মধ্যে সকল প্রকার অ্যানিমেলকে ইনক্লুড করে দিলেন, ঠিক আছে, সকল প্রকার অ্যানিমেলকে কি করে দিলেন, ইনক্লুড করে দিলেন, ঠিক আছে, রেসপেক্টিভলি। দিস সিস্টেম ওয়াজ ইউজড টিল ভেরি রিসেন্টলি। এই সিস্টেমগুলো আমরা খুব শীঘ্রই ব্যবহার করেছিলাম, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি সাম্প্রতিককালে বা এই রিসেন্টলি আমরা এই সময় যেটা আছে, বর্তমান সময়ে আমরা এই সমস্ত জিনিসগুলো ইউজ করে থাকি। দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য ইউক্যারিওটিক্স অ্যান্ড প্রোক্যারিওটিক্স। এটা কি বলতে চাইছি, এই যে লিনিয়াসের যে দুটো কিংডম বা টু কিংডম ক্লাসিফিকেশন ছিল, এই কিংডম ক্লাসিফিকেশনটা কাদেরকে ডিস্টিংগুইশ করতে পারেনি, এই দুই ধরনের পদার্থ আছে, সেটা আমরা কি কি জানি, একটা হচ্ছে ইউক্যারিওটিক, একটা হচ্ছে কি প্রোক্যারিওটিক, একটা হচ্ছে কি ইউক্যারিওটিক, একটা হচ্ছে কি প্রোক্যারিওটিক। হু আর ইউক্যারিওটিক এন্ড হু আর প্রোক্যারিওটিক, এটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে, ইউক্যারিওটিক কাদের বলে এন্ড প্রোক্যারিওটিক কাদের বলে। তো ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক যারা আছেন বা যারা ছিল তখন এক্সিস্ট করতো, তাদের কি করা হলো, তাদের সাধারণত ভাগ করা গেল না, কোনটার মধ্যে দিয়ে, এই যে টু কিংডম ক্লাসিফিকেশনটা, যে সেই ক্লাসিফিকেশনটার মধ্যে দিয়ে, যেটা কে করেছিলেন, যেটা লিনিয়াস করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার unicellular and multicellular organisms and photosynthetic green algae and non-photosynthetic fungi organisms, মানে আর কি কি ভাগ করা গেল না, ইউনিমোলার এবং হচ্ছে মাল্টিমোলার, কোনটা এককোষী কোনটা বহুকোষী, এবং এদেরকে ভাগ করা গেল না। অর্গানিজম অ্যান্ড ফটোসিনথেটিক ব্লু গ্রিন অ্যালগি, বা আমাদের গ্রিন অ্যালগি যেটা বলে, বা নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি, এদেরকে ভাগ করা গেল না। আর কাকে ভাগ করা গেল না, অ্যান্ড নন ফটোসিনথেটিক অর্গানিজম, মানে যারা ফটোসিনথেটিক করতে পারে না, তাদেরকে ফাঙ্গিদেরকেও কি করা গেল না, ভাগ করা গেল না। তাহলে ফাঙ্গিদেরকে, এই ব্লু গ্রিন যেগুলো অ্যালগি ছিল, সেই অ্যালগিগুলোকে, এবং ট্রি, প্ল্যান্ট, হার্বস, এই সকলকে কি করা হলো, একটা কিংডমের মধ্যে ভরে দিল। কোন কিংডমের মধ্যে, প্ল্যান্টি কিংডমের মধ্যে। ওকে, এতটা অব্দি ক্লিয়ার। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। তাহলে এতটা অব্দি এটাই বলেছেন কে কে আমরা কি কি তাহলে কি কি সূত্র ধরে আসছি, আমরা তাহলে দুটো সূত্র ধরে আসছি। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যারিস্টটল বলে গেলেন, অ্যারিস্টটলের সূত্র ধরে এলাম প্রথমে। অ্যারিস্টটলের পর কে এলেন, অ্যারিস্টটলের পর সাধারণত এলেন ক্যারোলাস লিনিয়াস কোথায় গেলেন, ক্যারোলাস লিনিয়াস তারপরে এলেন। অ্যারিস্টটলের পর জাম্প করে ক্যারোলাস এলেন। অ্যারিস্টটল দুটো ভাগে ভাগ করেছিল, রক্তের ভিত্তিতে। এইখানে তো ক্যারোলাস লিনিয়াস কিসের ভাগে ভাগ করলেন, দুটো কিংডম ক্লাসিফিকেশন করলেন, একটা হচ্ছে প্ল্যান্টি, একটা হচ্ছে অ্যানিমেলিয়া, ঠিক আছে। এখানে কি কি অসুবিধা দেখা গেলো, এখানে সাধারণত দুই ধরনের বিশেষ অসুবিধা দেখা গেল। সেটা হচ্ছে এখানে সাধারণত আমরা মানে পরস্পর কোন জীবগুলোকে ডিস্টিংগুইশ করতে পারলাম না বা পৃথক করতে পারলাম না। আর কি করতে পারলাম না, দিস সিস্টেম ওয়াজ ইউজ টিল ভেরি রিসেন্টলি, দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক, আমরা কোনটা প্রোক্যারিওটিক বা কোনটা আদর্শ নিউক্লিয়াস যুক্ত, কোনটা ইউক্যারিওটিক, কোনটা আদর্শ নিউক্লিয়াস যুক্ত নয়। মানে ইউক্যারিওটিক মানে হচ্ছে কি আদর্শ, ইউক্যারিওটিক, ইউ কথার অর্থ হচ্ছে নতুন, আর প্রো কথার অর্থ হচ্ছে কি পুরাতন, ঠিক আছে। ইউ কথার অর্থ হচ্ছে নতুন, প্রো কথার অর্থ হচ্ছে পুরানো। তাহলে ইউক্যারিওটিক মানে আদর্শ যাদের নিউক্লিয়াস আছে তাদেরকে ইউক্যারিওটিক বলে, যাদের আদর্শ নিউক্লিয়াস নেই তাদেরকে প্রোক্যারিওটিক বলে, ঠিক আছে। এটা হচ্ছে কি ইউনিসেলুলার আর এবং মাল্টিসেলুলার অর্গানিজমের বৈশিষ্ট্য। অ্যান্ড হ্যাঁ and কি, এবার এই এই দুটো বৈশিষ্ট্য শনাক্ত করা হলো টু কিংডম ক্লাসিফিকেশনে। এবার কি হলো, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার যে অর্গানিজম গুলো আছে, সেই ইউনিসেলুলার মাল্টিসেলুলার অর্গানিজম গুলোকেও কি করা গেল না, পৃথক পৃথক করা গেল না। আর কাদের পৃথক পৃথক করা গেল না, ফটোসিনথেটিক গ্রিন অ্যালগি, অর্থাৎ হচ্ছে ফটোসিনথেটিক অ্যালগি, আর হচ্ছে কি নন ফটোসিনথেটিক বিভিন্ন অর্গানিজমস গুলোকে কি করা গেল না, ডিফাইন করা গেল না। এবার কি বলছে, এবারে বলছে ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস ইনটু প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ওয়াজ ইজিলি ডান অ্যান্ড ওয়ে অ্যান্ড ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড।
but a large number of organisms did not fall into either category. কি বলছে, ক্লাসিফিকেশন অফ অর্গানিজম ইনটু প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ওয়াজ ইজিলি ডান। ঠিক আছে, যে উদ্ভিদদের এবং যে প্রাণীরা আছে সেই প্রাণীদের এবং উদ্ভিদদের ক্লাসিফিকেশন করা অতীব সহজ হয়ে গেল। ওয়াজ ইজিলি ডান অ্যান্ড ওয়াজ ভেরি টু আন্ডারস্ট্যান্ড, ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, ওয়াজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ খুব ভালোভাবে বোঝাও শনাক্তকরণ হলো। বাট আ লার্জ নাম্বার অফ অর্গানিজম ডিড নট ফল ইনটু ইদার ক্যাটাগরিজ, মানে এই যে অ্যানিমেল এবং হচ্ছে কি প্ল্যান্ট, এদের কারোরই মধ্যে কারোরই চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পেল না এমন কিছু কিছু জীব থাকলো। তাহলে এদেরকে আমরা কোথায় রাখবো? তাহলে এইটা নিয়ে তৎকালীন যে বিজ্ঞান মহল, সেই বিজ্ঞান মহল কি করলো, খুব চিন্তিত হয়ে গেল। হেন্স দ্য টু কিংডম ক্লাসিফিকেশন ইউজড ফর আ লং টাইম, যদিও টু কিংডম যে ক্লাসিফিকেশন যেটা ক্যারোলাস লিনিয়াস করে চলে গিয়েছিলেন, তার এই যে টু কিংডম ক্লাসিফিকেশনটা অনেক দিন ধরে ব্যবহৃত হয়েছিল। ওয়াজ ফাউন্ড, হ্যাঁ তাহলে কি বলছে, হেন্স হেন্স টু কিংডম ক্লাসিফিকেশন ইউজড ফর আ লং টাইম ওয়াজ ফাউন্ড ইনঅ্যাডিকুয়েট, মানে হচ্ছে কি যদিও টু কিংডম ক্লাসিফিকেশনটা প্রলং টাইম ধরে সক্রিয় ছিল, তবুও কি হলো, তবুও কিছুদিন পর এটা ইনঅ্যাডিকুয়েট করলো, অর্থাৎ বন্ধ হয়ে গেছিল এই ক্লাসিফিকেশনটা। A need was also felt for including, besides gross morphological, other characteristic like cell structure, natural nature of wall, mode of nutrition, habitat, method of reproduction, evolutionary relationship, etc. তাহলে কি কোনটা ব্যর্থ ছিল? ও এই যে টু কিংডম ক্লাসিফিকেশন কি ব্যর্থ ছিল এইগুলো করতে, কিগুলো করতে ব্যর্থ ছিল হচ্ছে এই যে গ্রস মরফোলজিক্যাল ক্যারেক্টার সেগুলোকে বেছে নিতে। আর কি ব্যর্থ ছিল? আর ব্যর্থ ছিল হচ্ছে কি সেল ক্যারেক্টারস লাইক সেল স্ট্রাকচার, যে কোষের গঠনটা কেমন সে সেল স্ট্রাকচারকে বাঁচতে পারেনি। আর কি বাঁচতে পারেনি? নেচার অফ ওয়ার্ল্ড, মানে হচ্ছে কি তার কোষ প্রাচীরের যে নেচার বা প্রকৃতি সেটা কেমন, বা মোড অফ নিউট্রিশন, তারা কিভাবে খাদ্য গ্রহণ করে সে সমস্ত নিউট্রিশন গুলোকে বেছে নিতে পারেনি। আর কি বেছে নিতে পারেনি? আর বেছে নিতে পারেনি হ্যাবিটেট, মানে কি এই সমস্ত প্রাণী বা জীবগুলো ও কোথায় অবস্থান করছে সেই হ্যাবিটেটটাকে কি করতে পারেনি, খুঁজে নিতে পারেনি। মেথড অফ রিপ্রোডাকশন, তারা কি আরো খুঁজে নিতে পারেনি, ফ্লাওয়ার বলি যেটাই বলিস না কেন, ফ্লাওয়ার হোক কিংবা হচ্ছে কি হিউম্যান হোক কিংবা বিভিন্ন ধরনের অ্যানিমেলদের যে রিপ্রোডাকশন, সেই রিপ্রোডাকশনের মেথড বা রিপ্রোডাকশন কিভাবে হচ্ছে বা রিপ্রোডাকশনের অনুযায়ী আমরা কিভাবে ভাগ করতে পারি, সেইগুলো কি করতে পারিনি, সেগুলোকে ক্লাসিফাই করতে পারিনি। কোনটা? টু কিংডম ক্লাসিফিকেশন। এগুলো হচ্ছে কি এর হচ্ছে একটা অসুবিধা বা সীমাবদ্ধতা বা ড্রব্যাকস, যেটাই বলবি সেটাই। তাহলে ইভলিউশনারি রিলেশনশিপ এবং কি বিবর্তনের যে ধারা বা বিবর্তন যে বাদ, সেই বিবর্তনবাদকেও এরা কি করতে পারেনি, খুঁজে নিতে পারেনি, ইটিসি। Classification system for the living organism have hence undergo several change over time, মানে কি যুগে যুগ বদলায়, তার সঙ্গে সঙ্গে কি হয়, মানব চরিত্র বদলায়। ঠিক তেমনি যুগের সঙ্গে সঙ্গে সমাজের যেমন পরিবর্তন, তেমন ঠিক যুগের সঙ্গে সমাজের পরিবর্তনের তাল মিলিয়ে এখানে কি হয়েছে, এখানে বায়োলজির ধারায় বিভিন্ন ধরনের কি হয়েছে, চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে। সিস্টেমে কি চেঞ্জ হয়েছে? ক্লাসিফিকেশন সিস্টেম ফর দ্য লিভিং অর্গানিজম হ্যাভ হেন্স, যদি একটা সময় ছিল, আন্ডারগো সেভারাল চেঞ্জেস ওভার টাইম, মানে একটা নির্দিষ্ট সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন হয়েছে। কোনটা? এই ক্লাসিফিকেশনটা। দো প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল কিংডম হ্যাভ বিন আ কনস্ট্যান্ট আন্ডার অল ডিফারেন্ট সিস্টেম, যদিও কি কি কনস্ট্যান্ট থেকে গেছিল, এই যে প্ল্যান্ট কিংডমটা ছিল, সেই প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমেল যে কিংডমটা ছিল, সেই প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমেল কিংডমটা কনস্ট্যান্ট থেকে গেছিল সকল প্রকার ক্লাসিফিকেশন। যেমন আমরা কি, আমরা যদি দেখি এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, তাহলে এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশনও কি বলতো, কনস্ট্যান্টই থেকেছিল। কোনটা কোনটা? অ্যানিমেল কিংডম, অ্যানিমেল কিংডম, আর কোনটা? প্ল্যান্ট কিংডমটা, প্ল্যান্ট কিংডম, এই দুটো। ওকে, আচ্ছা এবারে যেটা বলছি সেটা হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট গ্রুপ অর্গানিজম বি ইনক্লুডেড আন্ডার দোজ কিংডমস হ্যাভ বিন চেঞ্জিং, মানে কি আমরা যেভাবে আগে বুঝতাম যেভাবে
একবার ক্যারোলাস অ্যারিস্টটলের সময় বুঝেছিলাম, যেভাবে ক্যারোলাস লিনিয়াসের সময় বুঝলাম, তো সেভাবে যখন চেঞ্জ এসেছিল, সেভারেল চেঞ্জ এসেছিল, যখন 5 কিংডম ক্লাসিফিকেশন আসছে, তখন আমরা গ্রুপগুলোকে, অর্গানিজমগুলোকে পৃথক পৃথক ভাবে বলেছিলাম। দ্য নাম্বার অ্যান্ড নেচার অফ আদার কিংডম হ্যাভ অলসো বিন আন্ডারস্টুড ডিফারেন্টলি বাই ডিফারেন্ট সায়েন্টিস্ট ওভার টাইম। মানে কি, আস্তে আস্তে বিভিন্ন ধরনের অর্গানিজম যেগুলো ছিল, দ্য নাম্বার অফ নেচার অফ আদার কিংডমস, মানে অন্যান্য যে কিংডম বা ফাইল, আমরা তো পরপর ক্লাসিফিকেশন আগে পড়েছি, মানে 7টা ধাপ আমাদের করতে হয়, হায়ারার্কি যেটা বলে। তো ওই হায়ারার্কি যে প্রথম ধাপটা, সেটা হচ্ছে কি কিংডম অ্যানালিসিস। তো কটা কিংডম আছে, তারপর আমরা হায়ারার্কি করতে পারি। ঠিক আছে। তো এইখানে কিংডমটাই প্রথম ক্লাসিফিকেশনটা প্রয়োজন ছিল। এবার এর প্রথম যদি বলি, তাহলে কিংডমটা আস্তে আস্তে ক্লাসিফাই হচ্ছে কি হবে, যুগের পর যুগ, বছরের পর বছর বিভিন্ন ধরনের বিজ্ঞানীগুলো আসছে, এবং আসার পর আর এই সায়েন্টিফিক মেথড অনুযায়ী কি ক্লাসিফাই করছে। ঠিক আছে। তাহলে ইন শর্ট যদি বলি, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, যদি এবার আমরা ইন ওয়ান শট দেখি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি, সায়েন্টিস্ট, প্রথম সায়েন্টিস্ট যিনি এই এই ক্লাসিফিকেশন নিয়ে মাথা ঘামিয়েছিলেন, তিনি অ্যারিস্টটল। তাহলে এই অ্যারিস্টটলের পর কি তিনি ক্লাসিফিকেশন, একটা নর্মালাইজড ক্লাসিফিকেশন করেছিলেন। সেই ক্লাসিফিকেশনে কি হয়েছিল, তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন। সেটা হচ্ছে কি, একটা রেড ব্লাড কন্টেনিং লিভিং বিংস, অর্থাৎ রেড ব্লাড আছে এরকম একটা প্রাণী, আর যাদের রেড ব্লাড নেই, উইদাউট রেড ব্লাড কন্টেনিং লিভিং বিং, যাদের রেড ব্লাড নেই সেরকম একটা প্রাণী। ঠিক আছে। এবারে কি এলেন, এবারে এইটা একটা উপযোগী মেথড হলো না ক্লাসিফিকেশন, সেই কারণে কি এলেন, ক্যারোলাস লিনিয়াস এলেন। এবার ক্যারোলাস লিনিয়াস কি করলেন, ক্যারোলাস লিনিয়াস 2 কিংডম ক্লাসিফিকেশন করলেন। 2 কিংডম ক্লাসিফিকেশন করার পর তিনি দেখিয়ে দিলেন যে কিভাবে প্ল্যান কিংডমটা হয়। ঠিক আছে। 2 কিংডম ক্লাসিফিকেশন করার পর আর তিনি যেটা ভাগ করলেন, সেটা হচ্ছে প্ল্যান্টি এবং হচ্ছে অ্যানিমেলিয়া। প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়াতে ভাগ করলেন। এই প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়াতে ভাগ করার পর তিনি স্তব্ধ থেকে গেলেন, আর কিছু করলেন না। এই প্ল্যান্টের মধ্যে যাবতীয় যত ধরনের প্রাণী আছে, যারা প্ল্যান্ট, তাদেরকে ভরে দিলেন, এবং অ্যানিমেলের মধ্যে যত ধরনের অ্যানিমেল বা অ্যানিমেল আছে তাদেরকে রেখে দিলেন। এবার এর ফলে ড্রব্যাক কি কি দাঁড়ালো, বা হচ্ছে কি সীমাবদ্ধতা, যে দাঁড়ালো এইটা কি করতে পারলো না, ক্যানট ড্র্যাগ দ্য ডিফারেন্স বিটুইন ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক, অর্থাৎ হচ্ছে কি ইউক্যারিওটিক জীবের মধ্যে এবং প্রোক্যারিওটিক জীবের মধ্যে কি করতে পারলো না, ড্রব্যাক, ড্রব্যাকটা যেটা দাঁড়ালো, ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিকের মধ্যে ক্লাসিফিকেশনটা ঠিকমতো করতে পারলো না। ক্যানট ক্লাসিফাই দ্য ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার এবং ইউনিসেলুলারদের কি করতে পারলো না, ক্লাসিফিকেশন করতে পারলো না। আর কি করতে পারলো না, ইট ক্যানট ডিস্টিংগুইশ দ্য ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক অ্যানিমেল। এরা কি করতে পারলো না, ফটোসিনথেটিক এবং নন ফটোসিনথেটিক অ্যানিমেল গুলোকেও বা লিভিং বিং গুলোকেও কি করতে পারলো না, অ্যানিমেল বা লিভিং বিং যেটা থাকুক না কেন, তাদেরকে কি করতে পারলো না, ক্লাসিফিকেশন করতে পারলো না। সেই কারণে এইটা একটা অনুন্নত প্রক্রিয়া হয়ে গেল ক্লাসিফিকেশন। এবং তৎকালীন সময়ে যে যে জিনিসগুলো বিশেষভাবে প্রয়োজন ছিল, সেগুলো হচ্ছে এইগুলো। কি কি জিনিস বিশেষভাবে প্রয়োজন ছিল, সেটা হচ্ছে কি, গ্রস মরফোলজি, সেল স্ট্রাকচার, আর নিউট্রিশন, আচ্ছা, নেচার অফ সেল ওয়াল, এন্ড হচ্ছে মোড অফ নিউট্রিশন। এই চারটের প্রয়োজন ছিল। এইগুলো কিন্তু, এই দুটো জিনিস যেটা আমরা শিখলাম, সেটা হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশন এবং হচ্ছে কি অ্যারিস্টটলের যেটা শিখেছিলাম, আমি সেই দুটো কিন্তু দিতে পারিনি, এগুলো হচ্ছে অনুপযোগী হয়ে যায়। এবং পরবর্তীকালে আরো মোর ডেভেলপমেন্ট আসে, এবং তারপরে 5 কিংডম ক্লাসিফিকেশন আসে, 5 কিংডম ক্লাসিফিকেশনে সমস্ত কিছু বর্ণিত হয়। তো সেটাই।